নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন রাতের রহস্য। আমি বিশাল। আজ আমি আপনাদের কলকাতার সেই ভবনটির গল্প শোনাব, যার নাম শুনলেই পুরনো সময়ের এক শীতল বাতাস আর ইতিহাসের প্রতিধ্বনি কানে আসে। রাইটার্স বিল্ডিং। এটি শুধু একটা ইমারত নয়, এটি যেন মাটির নিচে আর প্রাচীরের ভেতরে চাপা পড়া কত স্মৃতি, সংগ্রাম, বেদনা আর এমন কিছু কাহিনীর আবাস, যা প্রায়ই রাতের নিস্তব্ধতার বাইরে এসে কিছু জানতে চায়। রাইটার্স বিল্ডিংয়ের জন্ম প্রায় 1777 সাল নাগাদ। থমাস লিওন এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখকদের অর্থাৎ কেরানিদের জন্য তৈরি করেছিলেন। পরে এটি ব্রিটিশ শাসনের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে এবং 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকে 2013 সাল পর্যন্ত এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রধান কার্যালয় ছিল। এক প্রকারের ছোট নগরী, 5.5 লক্ষ বর্গফুট জুড়ে ছড়ানো এক কার্যালয়, যেখানে হাজার হাজার মানুষের হৃৎস্পন্দন একসাথে চলত। কিন্তু এই বিশাল ঐতিহাসিক অট্টালিকার ভীতি কিছু লোকের মতে সেই মাটির তলায় চাপা পড়া মৃত্যু আর সমাধির সাথে যুক্ত ছিল। বলা হয় যে এখানে আগে একটা কবরস্থান ছিল, ফোর্ট উইলিয়ামের কাছে পুরনো লেখক আর কেরানিদের জন্য। আর সম্ভবত এখান থেকেই সেই নিস্তব্ধতার শুরু, যা অনেকেই অনুভব করেছেন। এক ধরনের অমীমাংসিত পুরনো অশান্তি, যার শব্দ রাতে আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। সবচেয়ে বেশি আলোচিত আর বারবার শোনা যায় 5 নম্বর ব্লকের প্রথম তলার গল্প। পাহারাদার আর রাতের শিফটের কর্মচারীরা এখানকার একঘেয়ে ভারী অনুভূতির কথা বারবার বলেছেন। বাতাসহীন অবস্থায় জানালা কেঁপে ওঠে, বন্ধ ঘর থেকে টাইপরাইটারের মৃদু শব্দ আসে, কখনো কারো যন্ত্রণার আর্তনাদ, আর গভীর রাতে অলিন্দে ভারী বুটের ঠক ঠক, যেন কোনো অবয়ব, অতীতের কোনো যোদ্ধা এখনও পদসঞ্চার করছে। আর এটা কোনো একজন মানুষের অভিজ্ঞতা নয়, বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের মানুষ একই ধরনের কথা বলেছেন, তাই এটাকে কেবল ভ্রম বলা কঠিন। মুন্সিরামের গল্পটি হয়তো সবচেয়ে পরিচিত। তিনি একজন রাতের পাহারাদার ছিলেন। এক রাতে তিনি ব্লকের অলিন্দের টহল দিচ্ছিলেন, যখন প্রধান প্রেরণ কার্যালয় থেকে একজন মানুষ বেরিয়ে এলেন, পোশাকে কিন্তু ভয়ানকভাবে আহত। তিনি খোঁড়াতে খোঁড়াতে প্রধান সিঁড়ির দিকে গেলেন, আর হঠাৎ বাতাসে মিলিয়ে গেলেন। মুন্সিরামের সামনে কিছু অস্পষ্ট অবয়ব এলো, আর তিনি অনুভব করলেন যে ভারী জুতো পরা অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে উঠছে, কেবল শব্দ আর পায়ের ছাপ। এরপরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরে তিনি নিজেই বলেন যে প্রথম তলাই হলো ভূতের আস্তানা। এমন কথা শুনে রাতে সেখানে পাহারাদারদের সাহস কেঁপে উঠত। তারপর জামির উদ্দিনের কাহিনী, একই 5 নম্বর ব্লকের গল্প। এক রাতে তিনি দেখলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের ঘরের কাছে যে শৌচালয়টি বন্ধ থাকত, তার বাইরে একজন অস্ত্রধারী পাহারাদারের অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে। এরপর সেটি দরজার ভেতরে গিয়ে মিলিয়ে গেল। এর মাত্র কয়েক মাস পরেই সেই একই স্থানে তিওয়ারি নামের এক বয়স্ক কর্মচারীর হঠাৎ মৃত্যু হল, হৃৎপিণ্ড থেমে গেল। এই ঘটনা অনেকের কাছে গভীর অর্থ রাখে, অলৌকিক অনুভূতি আর তারপর সত্য এক বিগান্ত ঘটনা। মনে হয় যেন দেওয়ালগুলো আগেই কোনো অঘটনের ইঙ্গিত পেয়েছিল। ইতিহাসের সবচেয়ে হিংস্র অধ্যায় যা রাইটার্স বিল্ডিংয়ের সাথে যুক্ত, সেটি হল 8ই ডিসেম্বর 1930-এর ঘটনা, যাকে অলিন্দ যুদ্ধ বলা হয়েছিল। বিনে বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, 3 জন তরুণ বিপ্লবী ছদ্মবেশে সেই অলিন্দে প্রবেশ করে কর্নেল এনএস সিমসনের মতো কুখ্যাত কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করেন। ভবনের ভেতরে ইংরেজ আর সেই 3 জনের মধ্যে তুমুল গোলাগুলি হয়েছিল। ছেলেরা সাহসের সঙ্গে লড়াই করেছিল। এরপর যখন বাঁচার কোনো পথ না থাকল, তখন তারা আত্মহত্যার চেষ্টা করল। বিনে পটাশিয়াম সায়ানাইড খেয়ে জীবন দিলেন। বিনে এবং দীনেশ নিজেদের গুলি করলেন। বিনে কয়েকদিন পরে চলে গেলেন, না দীনেশকে ধরে নিয়ে 1931 সালে ফাঁসিতে দেওয়া হলো। সেই যুদ্ধের প্রতিধ্বনি আজও অনেকে কানে শুনতে পান। আর হয়তো সেই ঘটনার ছায়াগুলোই অনেক কার্যালয়ের গল্পে ফিরে ফিরে আসে। যেমন মেহবুব নামের এক ব্যক্তি রাতে অলিন্দে এক দামি পোশাক পরা মানুষকে অদ্ভুতভাবে পড়ে থাকতে দেখেছিলেন এবং পরে সে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য পুরনো কোনো হিংসার প্রতিমূর্তি বলে মনে হয়। ফণীন্দ্রমোহন রায়েরও গল্প আছে। 1967 সালে যখন বিনে বাদল দীনেশের মূর্তি উন্মোচন হতে যাচ্ছিল, গভীর রাতে রায় সাহেব মুখ্যমন্ত্রী কার্যালয়ের কাছ থেকে একজন লম্বা ইউরোপিয়ান চেহারার মানুষকে বেরিয়ে আসতে দেখলেন,
আর সে কয়েক পদক্ষেপ হেঁটে বাতাসে মিশে গেল। লেডি এমিলি নামেরও একটা কাহিনী এখানে শোনা যায়। কেউ কেউ বলেন 19 শতকে ভবনের ভেতরে কোনো ইংরেজ শাসনকর্তার স্ত্রীর রহস্যময় মৃত্যু হয়েছিল। কেউ বলেন ওটা আসলে একটা হত্যা, যেটা দুর্ঘটনা বলে চালানো হয়েছিল। এরপর থেকে অনেকেই সাদা শাড়ি পরা কোনো নারীর ছায়া, সিঁড়ি দিয়ে নামার সময় ফিসফিসানি আর শূন্য অলিন্দে কোনো নারীর মৃদু শব্দ শুনতে পান। বিমলদা নামের এক পাহারাদার নিজে বলেছেন যে তিনি লেডি এমিলির মতো একটা অবয়ব দেখেছিলেন। তিনি সেটাকে দেখলেন, সেটি তার দিকে তাকালো আর বাতাসে মিলিয়ে গেল। আর বিমলদা পরের দিন চাকরি ছেড়ে চলে গেলেন। রাইটার্স বিল্ডিংয়ের পাতাল ঘরেরও নিজস্ব বদনাম আছে। অনেকের বক্তব্য যে 1857 সালের বিদ্রোহ আর তার পরের সময় অনেক স্বাধীনতা সংগ্রামীর ওপর এই ভবনের পাতাল ঘরে অত্যাচার করা হয়েছিল, আর কিছুজনের মৃত্যুও হয়েছিল। তাই কর্মীরা মজা করে পাতাল ঘরকে ভূতের আস্তানা বলে। শ্যামল নামের একজন কর্মচারীর অভিজ্ঞতা হলো যে যখন তিনি পাতাল ঘরে একটা কাজের জন্য গিয়েছিলেন, হঠাৎ আলো চলে গেল আর তিনি অনুভব করলেন যে কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে এক প্রতিধ্বনিত কণ্ঠস্বর বলল, এখান থেকে চলে যাও। এমন অভিজ্ঞতা যে কোনো মানুষের ওপর ভারী হতে পারে। ভবনের অসংখ্য কাহিনীতে কিছু সাধারণ বিষয় বারবার আসে। রাতে শূন্য অলিন্দ, ভারী পায়ের শব্দের প্রতিধ্বনি, হঠাৎ উধাও হয়ে যাওয়া অবয়ব, 19 শতকের ইংরেজের পোশাকে দেখা দেওয়া আকার, টাইপরাইটারে শূন্য শব্দ, ফাইলপত্র নিজে থেকে সরে যাওয়া, সব কিছু এমন একটা পরিবেশের ছবি আঁকে যেখানে ইতিহাস আর অভিজ্ঞতা এক হয়ে মিশেছে। 2013 সালে সরকারি কার্যালয় নবান্নে স্থানান্তরিত হওয়া, রাইটার্স বিল্ডিং শূন্য করে দেওয়া এবং তার সংস্কারের কথাগুলো নতুন অধ্যায়। কিন্তু এই মেরামত, খনন আর পুনর্গঠনের কাজটিও কিছু লোককে চিন্তিত করেছে যে পুরনো জিনিসপত্র ঘাঁটলে হয়তো যে ঘুমন্ত আত্মারা ছিল তাদের জাগিয়ে দেওয়া হচ্ছে না তো। অনেক শিক্ষক, কর্মী আর প্রশাসনিক ব্যক্তি বিজ্ঞান আর যুক্তির পক্ষে কথা বলেন। এগুলো পুরনো ভবনের মর্মর শব্দ, পাইপের আওয়াজ, বাতাসের ঝাপটা, ক্লান্তি আর মানসিক প্রভাব বলে ব্যাখ্যা করেন। কিন্তু তারাই আবার বলেন যে যখন আপনি রাতের নিস্তব্ধতায় শূন্য অলিন্দে একা দাঁড়িয়ে কোনো অজানা শব্দ বা ফিসফিসানি শুনতে পান, তখন হৃদস্পন্দন বেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে সত্যিটা কি? এই ভবনটি কি সত্যিই কোনো ভারী আত্মার কবলে, নাকি এটি শুধু ইতিহাসের চাপ, মানুষের অভিজ্ঞতা আর কালোজয়ী ঘটনার এক মিশ্র অনুভূতি? সম্ভবত দুটোরই মেলবন্ধন। দেওয়াল, গল্প, তালা, পাতালঘর আর অলিন্দে যে হৃদস্পন্দনের শব্দ আমরা শুনি, সেখানে ইতিহাস, বেদনা আর স্মৃতি জমা আছে। আর কিছু সংবেদনশীল মানুষ, রাতের দৃষ্টি আর ক্লান্ত পাহারাদাররা সেগুলোকে অনুভব করতে পারে আর তাদের মুখে সেগুলোকে রূপ দিতে পারে। আর শেষে একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে আমি শেষ করব। কোনো ভবন কি তার অতীতকে পুরোপুরি পেছনে ফেলে আসতে পারে? ইতিহাসের প্রতিধ্বনি কি কখনো শান্ত হয়, নাকি তা সবসময় সেই দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে থাকে আর প্রতিটি নতুন প্রজন্মের জন্য নতুন অর্থ বুনতে থাকে? রাইটার্স বিল্ডিংয়ের ক্ষেত্রে এই অমীমাংসিত ধানা এখনও রয়ে গেছে, আর সম্ভবত এই অনিশ্চয়তাই তাকে আরও বেশি রহস্যময় করে তোলে। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।